রাতের বেলা গাড়ি চালাতে আসলেই একটু মজা লাগে। পুরা রাস্তা ফাঁকা পাওয়া যায়, ইচ্ছে মতো যে কোনো গাড়ির স্পিড তোলা যায়। আর সব থেকে মজার ব্যাপার হলো, দিনের বেলায় যে রাস্তায় 20 কিলোমিটার বেগে গাড়ি চালানো যায় না, এই রাতের বেলা সেখানে 120 কিলোমিটার বেগে গাড়ি চালানো সম্ভব। আমি গাড়ির গতি আর একটু বাড়িয়ে দিলাম। প্রাইভেটের স্পিড তুলতে বিড়বিড় করে বলছি, আজ একে নাম না জানা কোনো পাখি, ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন জানা বিকেল, টান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেপরোয়া ঢেউ। আমি আরও একটু স্পিড তুললাম। এটাতে এখনও 129 কিলোমিটার/আওয়ার পর্যন্ত উঠবে। দেখা যাক আজকে কত দূর তুলতে পারি। অনেক দিনের ইচ্ছাটা আজ পূরণ করতে হবে। যখন 110 পর্যন্ত উঠেছে, তখনই পেছন থেকে সাইরেন শুনতে পেলাম। সর্বনাশ! পুলিশ এত রাতে! ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 2:30 বেজে গেছে। এত রাতে তো পুলিশের থাকার কথা না। কাজ সেরেছে। আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখার চেষ্টা করলাম। দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, স্পিডেই এগিয়ে আসছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ির গতিও কমিয়ে আনলাম। পুলিশের গাড়িটা আর একটু কাছে আসতেই আমার বুকটা একটু ধক করে উঠল। গাড়িটা কাছে আসতেই আমি ভয় পেয়ে যাই, কারণ আবারও সর্বনাশ, এ তো র্যাবের গাড়ি। র্যাব জিনিসটা সবাই একটু ভয় পায়, আমিও একটু ভয় পাই। যদিও খুব একটা ভয় পাওয়ার কারণ নাই, আমার বড় মামা র্যাবে আছেন, কোনো সমস্যা হলে সামলানো যাবে। তবুও এই রাতের বেলা যদি র্যাবের গাড়ি আপনার গাড়ির পিছু নেই, ভয় পাওয়ার কারণ আছে বই কি। আমি গাড়ি গতি কমিয়ে আনতে আনতে একেবারে কমিয়ে আনলাম। আর তখনই র্যাবের গাড়িটা আমাকে ক্রস করে সামনে চলে এলো। মনে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো গাড়িটা আমাকে ওভারটেক করে চলে যাবে, কিন্তু সেই আশাই ঘুরে বালি। গাড়িটা থামলো ঠিক আমার গাড়ির সামনে। আড়াআড়িভাবে গাড়ি থামালো তারা। বাধ্য হয়ে আমাকেও গাড়ি থামাতে হলো। থামানোর সঙ্গে সঙ্গেই দুজন কালো পোশাক পরা অফিসার আমার গাড়ির দিকে এগিয়ে এলো। একজনের দেখলাম কালো পোশাক, কালো বুট আর মাথায় কালো স্কার্ফ, চোখের কালো চশমাটা দেখা যাচ্ছে না। একজন দাঁড়ালো আমার গাড়ির সামনে, মনে হয় নাম্বার প্লেট চেক করছে। আরেকজন আমার গাড়ির জানালার কাছে এসে আমার দিকে কিছু বলতে গিয়েও থেমে গেল। আসলে ওরা ভেবেছিল আমি হয় গাড়ি চুরি করে পালাচ্ছি, অথবা রাতের বেলা ঢাকার কিছু আভিজাত ঘরের ছেলে মেয়ে রাস্তায় বের হয় গাড়ি নিয়ে রেস করে। কিন্তু আমার গায়ে অফিসের ফর্মাল পোশাক দেখে লোকটি কিছুটা ইতস্তত করতে লাগলো। সাদা শার্ট পরা আমার, গলায় একটি কার্ড ঝুলছে আমার। দেখলাম যে অফিসার আমার গাড়ির নাম্বার প্লেট দেখছিল, সেও প্রথম লোকটার কাছে এসে দাঁড়ালো। দুজনের চোখাচোখিতে কিছু কথা হলো, কিছু একটা ইশারা করলো মনে হয়। আমি গাড়ির কাঁচ নামালাম, শান্ত ভঙ্গিতে বললাম, কোনো সমস্যা অফিসার? প্রথমজন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি একটু সরু চোখে চাইলাম। র্যাবের গাড়িটা ওদের পেছনে এসে দাঁড়ালো। প্রথম অফিসার আমার দিকে কিছুটা রুড় গলাতে বলল, কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। এত রাতে? জি, অফিসে একটু কাজ ছিল, বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। কোনো অফিস রাত 2টা পর্যন্ত চলে আমার ধারণা ছিল না। শেষ কথাটি ওদের পেছনে থাকা কারো মুখ থেকে শুনলাম। আমি কিছু বললাম না, কেবল অবাক হয়ে তাদের দিকে তাকালাম কিছুক্ষণ, কারণ কথাটা সামনের দুজনের মুখ থেকে বের হয়নি, বের হয়েছে একটা মেয়ের কণ্ঠ থেকে। এই রাতের বেলা মেয়ে কণ্ঠ। আমি লোক দুটোকে ছাপিয়ে ওদের গাড়িটার দিকে তাকানোর চেষ্টা করলাম। ল্যাম্পপোস্টের হলুদ আলো পড়েছে র্যাবের গাড়িটার ওপর। র্যাবের গাড়ির গায়ে হেলান দিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কালো র্যাবের পোশাক পরে আছে। তবে মেয়েটার পোশাকটা ঠিক র্যাবের পোশাকের মতো না, মানে এত ঢিলা ঢোলা না, বেশ টাইট ফিটিং। বিশেষ করে মুভির নায়িকারা যখন কোনো পুলিশ অফিসারের রোল করে তখন যে টাইপের ড্রেস আপ করে সেই রকম, কোয়াইট হট। কোনো র্যাবে এমন সুন্দর মেয়ে আছে? ও মাই গড! দেখলাম আমার সামনে দুজন লোক একটু দূরে সরে গেল। মহিলা অফিসার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি নায়িকার চেহারাটা আরও ভালো করে দেখতে পেলাম। হলুদ আলোতে মনে হচ্ছে, কি মনে হচ্ছে থাক,
সব কিছু বললে আপনারা আবার আমাকে বদপোলা বলবেন। আর একটু কাছে আসতে দেখলাম এই মহিলা অফিসার কালো চশমা পরেছে, হিরোইন স্টাইল। আর মাশাল্লাহ, একটু আগে যে বলেছি মহিলা আসলেই মুভির হিরোইনদের মতো দেখতে। আমার দিকে এগিয়ে এসে বলল, এত রাতে কোন অফিস খোলা থাকে? আহা, এই কণ্ঠ নিয়ে আপনার তো কোনো নিউজ চ্যানেলের সংবাদ পাঠিকা হওয়ার দরকার ছিল। আপনি র্যাবে কি করেন? না, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। মনে মনে কথাটা বললাম আমি একটু ভাবসাব নিয়ে বললাম, আসলে ম্যাম। বাইরে আসুন। আমি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। শার্ট ইন করা, কোমর থেকে একটু নিচের দিকে নামিয়ে প্যান্ট পরা, শু জুতোর সাথে স্টাইলিশ প্যান্ট। আমি বললাম, ম্যাম আমার। আপনার আইডি কার্ড দেখান। কিরে ভাই, এত ভাব নাই কেন? কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে মেয়েটা তার কথাবার্তায় একটা কাঠিন্য আনতে চাচ্ছে, কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। এত মিষ্টি কণ্ঠস্বর থেকে ধমক শুনতে ভালোই লাগছে। আমি আইডি কার্ড বের করে দিলাম। মহিলা র্যাব অফিসার কিছুক্ষণ আমার আইডি কার্ডের দিকে তাকিয়ে থেকে বলল, কোন অফিসে চাকরি করেন আপনি? আমার মনে হয় আপনি পড়ালেখা জানেন। মহিলা অফিসার আমার দিকে সরু চোখে তাকালো, কিছুটা কপাল কুঁচকানোও দেখলাম। আহা, মেয়েটার চেহারায় আরও যেন একটা আবেদনময় আভা ফুটে উঠল। আমি নিশ্চিত যদি এখন এই মেয়ে র্যাবের পোশাক পরা না থাকতো তাহলে একটা কাজই হতো। কী কাজ হতো বলা যাবে না, আমাকে আবার বদপোলা ভাববেন। যাই হোক, মহিলা অফিসার আমার দিকে শীতল গলায় বলল, যা জানতে চেয়েছি তার সোজা এবং সহজ উত্তর দিবেন আশা করি। আমি আমার অফিসের নাম বললাম। এত রাতে বাসায় যাওয়ার কারণ? আসলে ম্যাম, ওই এটা মাল্টিন্যাশনাল কোম্পানি তো, একটা ভিডিও কনফারেন্স ছিল। আর বোঝেনি তো, ওদের সময় আর আমাদের সময় ঠিক এক না, তাই এত দেরি। আমার কেন জানি মনে হলো মহিলা অফিসার আমার কথাই ঠিক সন্তুষ্ট হলো না। আমার পা অবধি তাকালেন। গেট আপ তো ঠিকঠাকই আছে। তাকানোর কি দরকার? চোরাচালান তো করছি না ভাই, এভাবে তাকানোর মানে নেই। তিনি বললেন, শাফি। দেখলাম দাঁড়িয়ে থাকা দুজন অফিসারের একজন এগিয়ে এলো। জি ম্যাম। গাড়ি চেক করো, আমার তো মনে হয় এখানে কিছু আছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, চাবি? আমি চাবি এগিয়ে দিলাম। দেখলাম শাফি মিয়া অনেক খোঁজাখুঁজি করলো আমার ডিকির ভেতর, কিছু পেল না। যখন আবার আমাদের সামনে এলো তখন তার মুখে হতাশা। মহিলা অফিসারও একটু হতাশ হলো, কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, আপনি আসতে পারেন। এত রাতে ঢাকার রাস্তায় ঘোরাঘুরি করবেন না। আমি তখনও তার দিকে তাকিয়ে আছি, বিশেষ করে তার চোখ দুটো আসলে কেমন নেশা ধরিয়ে দেওয়ার মতো। মহিলা অফিসার তার সাথে দুই অফিসারকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আমি পেছন থেকে বললাম, মিস তাইফা। তিনজনই দাঁড়িয়ে গেল, আমার দিকে পেছন ফিরে তাকালো সবাই। আমাকে কিছু বলছেন? আপনার নাম তো তাইফা, তাই না? আপনার নাম কার্ডে তো তাই লেখা আছে। একটা কথা বলতাম। বলুন। আপনার অফিসারদের যদি একটু দূরে যেতে বলতেন। কেন? না মানে কিছু না। আচ্ছা তোমরা যাও, এবার বলুন। আপনার চোখ দুটো অনেক সুন্দর। আপনি র্যাবে না থাকলে আমি নির্ঘাত আপনার প্রেমে পড়ে যেতাম। কথাটা শেষ করে আমি একটু পিছিয়ে নিজের গালে হাত রাখলাম। চর খাওয়ার কোনো ইচ্ছে নেই। তাইফার দিকে তাকালাম, দেখলাম ওনার চোখে একরাশ বিস্ময়। আসলে কেউ যে ওকে এই কথা বলতে পারে এটা ও ভাবতেই পারে নাই হয়তো। আমি আরও কিছুক্ষণ তাকিয়ে রইলাম মহিলা র্যাব অফিসারের দিকে। তাইফা আমার দিকে এগিয়ে এলো, আবারও শীতল কণ্ঠে বলল, আপনার সাহস তো কম না? ক্যাম্পে নিয়ে গিয়ে রুলের ডলা দিলে ঠিক হয়ে যাবে। আমি হেসে বললাম, যদি আমার সাথে একদিন লাঞ্চে যেতে রাজি হন তাহলে 10 দিন রুলের বাড়ি খেতে রাজি আছি। এবারও দেখলাম তাইফা শীতল চোখে আমার দিকে তাকিয়ে আছে। আহা, কি সেই দৃষ্টি! একটু একটু রাগ যেন জেগে উঠেছে। নিজের রাগকে দমানোর চেষ্টা করছে সে। আমি শাফি সাহেবের দিকে তাকালাম,
যদিও অন্ধকারে ল্যাম্পপোস্টের আলোতে তাদের চেহারা বেশ ভালোই দেখা যাচ্ছে। দুজনের চেহারায় একটা হাসি হাসি ভাব। আমার কথায় তারা দুজনেই বেশ মজা পেয়েছেন। আমি শাফি সাহেবের দিকে তাকিয়ে বললাম, শাফি সাহেব, আপনাদের তাইফা ম্যাম কি বিবাহিত? জি না ম্যাম, গত মাসে আর্মি থেকে এখানে এসেছে। শফিক, গাড়িতে বসো। তাইফা ধমক দিয়ে উঠল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আর একটা কথা যদি বলেছেন তাহলে সত্যি সত্যি কিন্তু আপনার খবর আছে। তাইফার কণ্ঠটা একটু কাঁপছে, তার মানে সত্যি সত্যি রেগে গেছে। আচ্ছা ম্যাম, আপনি রেগে যাবেন না, আমি না হয় পারিবারিকভাবেই প্রস্তাব পাঠাবো। তাইফা আর কোনো কথা বলেনি, সোজা পেছন ঘুরে হাঁটা দিল। আমি পেছন থেকে আবার ডাকলাম, মিস, একটু শুনেন প্লিজ। আর কোনো কথা হলো না। মহিলা র্যাব অফিসার গাড়ি করে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। পাশ দিয়ে যাওয়ার সময় আমি হাত নাড়ালাম গাড়ির দিকে তাকিয়ে। তারপর 1 সপ্তাহ পর, নাফিস সাহেব, আমাদের কোম্পানির বিজনেসটা যেন কি? নাফিস সাহেব আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো। বড় অফিসার বলে আমার ওপর এমন বিরক্তিকর প্রশ্ন শুনে রাগ প্রকাশ করলো না। তবে মনে মনে যে বলছে, এত বছর পরেও জানতে চাইছে কিসের বিজনেস হালা। আমি শান্ত দৃষ্টিতে চেয়ে আছি। নাফিস বলল, মানে কি স্যার? যা যা শুরু থেকে ছিল তাই তো আছে। না মানে, আমাকে যদি র্যাবেরা ধরে সেটার জন্য কি ধরনের বিজনেস করা দরকার? আমার কথা শুনে নাফিস সাহেব অবাক হয়ে তাকালো। আমি আমার কাজে মন দিলাম। তাইফা মেয়েটা র্যাবের অফিসার। এই 7 দিনে তার সাথে দেখা করার ইচ্ছেটা বেশ ভালোভাবেই টের পেয়েছি, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। তাই বোকার মতো কোম্পানিতে 2 নম্বরে বিজনেসের কথা বললাম। ধুর, কিছুই তো মাথায় আসছে না। তাইফাকে কিভাবে দেখব, কিভাবে কথা বলবো? একটা প্ল্যান তো আমার চাই। আজ রাতে আজকে বের হব, কারণ আগের সপ্তাহে রাত 2টার সময় তাইফা আমার গাড়ি দাঁড় করিয়েছিল। আজকেও যেতে হবে। এজন্য অফিসের সব কাজ খুব ধীরে করছি। বসকে বলেছি আজ আমি রাত করেই সব কাজ শেষ করে চলে যাব। বস আমার কথা শুনে অবাক হলেও খুশি হয়েছে সেটা বেশ ভালো করেই জানি। নিজের জমা সব পুরনো কাজ আজকে বের করলাম, এক এক করে কমপ্লিট করার চেষ্টা করছি। রাত 1:30টা পার হয়েছে। আমি অফিসের সব কাজ শেষ করে বের হলাম। আজকে কালো কোট, কালো প্যান্টের সাথে সাদা মোজা ও কালো শু, কোটের নিচে সাদা শার্ট পরা। বেশ পরিপাটি হয়ে বের হয়ে গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি রোড থেকে বেরিয়ে মেন রাস্তায় আনলাম। গাড়ির স্পিড তোলা শুরু করি। 10, 20, 30, 40, 50, 60। ঠিক তখনই চোখে পড়ে র্যাব বাংলাদেশ লেখা একটি কালো গাড়ি। সামান্য দৃষ্টির প্রতিচ্ছবিতে দেখলাম 2 জন র্যাব একটা ছেলে আর একটা মেয়েকে ধরেছে। গাড়ির সামনে দাঁড় করিয়ে কি যেন বলছে। পিছনে আমার সেই প্রিয়সিনী দাঁড়িয়ে। কিন্তু গাড়ির স্পিড তখন রানিং, থামানো দরকার। স্লো করতে করতে কষে ব্রেক করলাম। ওদের থেকে বেশ কিছুটা দূরে এসে গাড়ি থামে আমার। আমি আবার ঘুরিয়ে তাইফাদের গাড়ির কাছে গেলাম। আমি গাড়ি থেকে নামলাম। আমাকে দেখেই তাইফা চোখ বড় বড় করে তাকালো। আমি আসামি 2 জনের দিকে তাকালাম, একটা ছেলে আর একটা মেয়ে। পাশে ব্যাগ রাখা। বুঝলাম এরা 2 জন পালিয়ে যাচ্ছে, মানে প্রেম সংক্রান্ত কেস। সন্দেহ হওয়ার কারণে তাইফারা আটকেছে তাদের। আমাকে দেখে শাফি সাহেব বলল, আরে আপনি এত রাতে? আজকেও কি অফিস শেষ হলো এখন? না, আজকে ইচ্ছে করে দেরি করেছি। কেন? আপনার ম্যামের জন্য। কথাটা বলেই আমি তাইফার দিকে তাকালাম। আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। রাগ হওয়ারই কথা। অচেনা একটা ছেলে এভাবে ফ্লার্ট করবে, যে কোনো মেয়ের রাগ হওয়ার কথা। আমি তাইফার সামনে গেলাম, মুচকি হেসে বললাম, বলুন আজ। মানে কি বলবো? সেদিন যে প্রপোজটা করেছিলাম সেটার উত্তরটা তো এখনো বলেননি। সেদিন কি প্রপোজ ছিল মানে? ওহ, প্রপোজ করিনি? আচ্ছা, হ্যালো অফিসার, আপনাদের ম্যাম বলছে প্রপোজ করিনি, তাই উত্তর দেবে না। তাহলে আজ হয়ে যাক। তাইফা আরও রেগে আমার দিকে তাকালো। আমি শিওর আজ হয়তো আমার রডের বাড়ি খেতেই হবে। কিন্তু কি আর করার, প্রেমিকেরা সবসময় একটু নির্যাতিত হয়েই ভালোবাসা পেয়ে থাকে। আমি বললাম,
অলেখা গানে আমি তোমাকে গেয়েছি, অদেখা চোখ পানে আমি তোমাকে খুঁজেছি, অযত্নে গড়া তাত্ত্বিক মরণে আমি তোমাতে বেঁচেছি। মেঘ গড়া পাহাড়তলির মন গড়া বর্ষণ, তৃপ্ত হাইড্রোজেনের অভাবে বেদামি অক্সিজেনের মন খারাপি, সোডিয়াম লাইটের আলো ঝর্ণায় ধুয়ে মুছে ফেলে আসা ভবিষ্যৎ, কালো আধারে নাম বদলের অতীত। তুমি প্রতি ন্যানো সেকেন্ডের ভেলাতে ভেসে বেড়াও মস্তিষ্ক বিকৃতের অনুধাবনে। খুব করে ধূপপোড়া গন্ধবেদনায় কদমেরা গা ছাড়া, নিকোষের মধ্যপ্রহরে তোমার স্মৃতিরা বর্তমানে ঘেরা। প্রতি 22 ঘন্টা অতিক্রমে মধ্যরাতে আমি তোমার স্মৃতিরোগের বেমালম রোগবিলাসে ভুগি। ক্লাইভ ওয়েরিং এর পরে আমাকেও সে দলের বাধ্যগত ভুক্তভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। আমার কথা বলা শেষ হতেই তাইফার দিকে তাকানোর সাহস হলো না, তাই পাশে থাকা দুজন অফিসার আর বাকিদের দিকে তাকালাম। ছেলে মেয়ে দুজন আমার ওপর আরও বেশি অবাক হয়ে তাকিয়ে আছে। আমি একটু তাইফার দিকে তাকানোর চেষ্টা করলাম, সে আমার দিকে গম্ভীর হয়ে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগে সে বলল, শফি সাহেব, ভদ্রলোক পাবনার ছাড়প্রাপ্ত পাগল, মানসিক হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন। কি ফাজিল মেয়ে, আমাকে দেখে কি মানসিক রোগী মনে হচ্ছে? আমি বললাম, শাফি সাহেব, পাগলা গারদে যেতে চাই, আপনার ম্যাম যদি আমার ডাক্তার হয় তবে। এই ছেলে, সমস্যা কি আপনার? ভদ্রলোক বলেই তো মনে হচ্ছে। যান সামনে থেকে। যাব, আগে বলুন, আজ তো প্রপোজ করেছি। যাবেন নাকি অফিসে নিয়ে রোডের বাড়ি দেব? কথাটা বলে তাইফা রাগী চোখে কিছু সময় তাকালো, তারপর গাড়ির দিকে এগিয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর হাত টেনে ধরলাম। এত সাহস কোথা থেকে এলো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি তাইফার বাম হাত ধরতেই সে ঘুরে ওর ডান হাত দিয়ে হাত করা পরিয়ে দিল আমাকে। আমি হতভম্ব হয়ে গেলাম। লে, সাহসের আজকে 18 বাজিয়ে দিয়েছে। মা, বাড়ি যাব। শফি সাহেব, ব্যাটার গাড়ি থানায় আনুন, আমি নিয়ে যাচ্ছি ওকে আগে। দেখুন, আমি কিন্তু শুধু প্রপোজ করেছি। চুপ। তাইফা ঝাড়ি দিয়ে উঠল। আমি চুপ থাকলাম। মেয়েটা তার পাশে ছিটে আমাকে বসায়। আমি ওর দিকেই তাকিয়ে আছি। কি মিষ্টি চেহারা, মনে হচ্ছে আমি কোনো সিনেমার নায়ক, আর তাইফা হলো র্যাবের চরিত্রের নায়িকা। চুলগুলো বেশ সতেজ, চেহারাতে বিশেষ যেন সজীবতা বিরাজ করছে। রাগী মুখটা যেন লাল আপেলের মতোই মনে হচ্ছে আমার। ইচ্ছে করছে, না থাক, বলবো না, আপনারা আবার বদপোলা ভাববেন। ওই ছেলে, এভাবে তাকিয়ে কেন আছেন? খুঁজছি। কি খুঁজছেন? আপনার সৌন্দর্যের রহস্য। সেই রহস্য জেনে কোনো মেয়ের ওপর প্রয়োগ করে তাকে আপনার মতো সুন্দরী বানাবো। তখন আর আপনাকে জ্বালানো লাগবে না, না হলে রোজ রোজ থানায় যেতে হবে আমার। আপনি সত্যিই পাগল। আর রোজ রোজ না, আজই প্রথম আর শেষ। বের হতে পারবেন না। দেখা যাবে, কিন্তু আমি বের হতে চাই না। আপনাকে দেখার জন্য র্যাব সেন্টারে সারা বছর থাকতে চাই। শ্যাট আপ। তাইফার বকা শুনে চুপ হয়ে গেলাম। কিছু সময় পর র্যাবের অফিসে আনা হলো আমাকে। পুরো র্যাব অফিস অফিসারে ভরা। আমাকে দেখে সবাই একটু কৌতূহলী হয়ে তাকালো, কারণ এমন ভদ্রলোক বেশে এত রাতে কিছু করব তাদের ভাবনাতে হয়তো আসছে না। আমাকে একটি টেবিলের সামনে নিয়ে চেয়ারে বসতে বললেন। আমি চুপচাপ বসলাম। তাইফা নিজের চেয়ারে বসতে বসতে বললেন, আপনাকে জানেন, আমি না চাইলে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আমিও তো চাই থাকতে। চুপ করুন, সবাই দেখছে। আর দয়া করে এইসব ফালতু কথা বন্ধ করুন। আপনার কোনো পরিচিত কাউকে ডাকুন। আপনার নামে ওয়ার্নিং দিয়ে তাকে একটু বকাঝকা করে পাঠিয়ে দেব। এরপর দয়া করে আপনাকে যেন আমি না দেখি রাস্তায় এত রাতে, ঠিক আছে? ওকে। আমি মামাকে ফোন দিলাম। আশেপাশে অনেক র্যাব এসে জড়ো হয়ে আছে। অনেকে বারবার জানতে চাইছে আমাকে ধরে আনার কারণ, কিন্তু আমি কিছুই বলিনি। তাইফার সামনে কেউ আমাকে ঝাড়ি দিয়েও জিজ্ঞাসা করতে পারছে না। তাইফা বলল, তা কাকে ফোন করেছেন? মামাকে। কেন? তিনি এসে কি করবেন? আসলেই দেখতে পাবেন। কথা বললে যা বকার তাকে বকবেন। ওকে। কিছু সময় পর একজন র্যাবের বড় অফিসার আসলো অফিসে। সাথে সাথেই সবাই দাঁড়িয়ে স্যালুট করা শুরু করে দিয়েছে।
তাইফা দেখেই বলল, স্যার আপনি এখানে এত রাতে, কোনো সমস্যা? সমস্যা। আমার ভাগ্নেকে কোন অফিসার ধরে এনেছে এখানে? সবাই আমার দিকে তাকানো শুরু করে। বড় অফিসারটাই হলো আমার মামা। আমি মামার দিকে তাকালাম। মামা আমাকে বলল, তানভীর, কি হয়েছে? কে তোকে তুলে এনেছে? আরে না, এমনি আসছিলাম, দেখছিলাম তোমার ভাগ্নের প্রতি তোমার কতটুকু টান। আচ্ছা চলো, তোমার সাথে দরকারি কথা আছে। কি কথা? ওকে চল। আচ্ছা সবাই থাকো, আমি তানভীরকে নিয়ে গেলাম। মামার কথা শেষ হতেই তিনি বাইরের দিকে যেতে লাগলেন। আমি তাইফার দিকে তাকালাম। সে আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি মুচকি হেসে একটা ছোট্ট করে ফ্লাইং কিস দিয়ে চলে আসি। 3 দিন পর আমি গাড়ি থেকে নামলাম। 3তলা একটি বাড়ির উঠানে দাঁড়ালাম। মামা আব্বুদের গাড়ি রাখা আছে। আমি গাড়ি থেকে নেমে ভেতরে আসলাম। সোফাতে সবাই বসে আছে। আমি যেয়ে সবার সাথে কুশল বিনিময় করে বসলাম মামার পাশে। মামা বলল, নে, তোর জন্য সব ব্যবস্থা করে দিলাম। সেদিন তো থানা থেকে বেরিয়ে কত করে বললি তাইফাকে চাই, তাই ম্যানেজ করে দিলাম। এবার বাকিটা তোর কাজ। আমি মুচকি হাসলাম। কিছু সময় পর তাইফাকে আনা হলো। মাথার খোপাতে ওড়না পেঁচানো, মুখটা দেখা যাচ্ছে বেশ। চোখ দুটো নিচু করে সে সামনে এসে বসল। আমার দিকে একবার তাকালো ও। আমি ভদ্রতার হাসি দিলাম। আম্মু আব্বুর পছন্দ হয়ে গেছে। তাইফার পরিবারের লোকেরাও আমাকে পছন্দ করেছে। এবার কেবল বিয়ের জন্য দিন ঠিক করার পালা। যখনই দিন ঠিক করার কাজ শুরু করবে, আমি বললাম, বিয়ে করব না আমি। কি? মামা, কারণ এখানে তাইফার কোনো মত নেই। সে আমাকে পছন্দ করে না। আমি চাই না তার মত না জেনে বা আমাকে অপছন্দ করে সে আমাকে বিয়ে করুক। কি বলছো তুমি বাবা এসব? ঠিক তো, তাইফারও মতো দরকার। আচ্ছা তানভীর, তুই নিজেই ওর সাথে কথা বলে মতটা জেনে নে। ঠিক। যাও তোমরা দুজন কথা বলে আসো আগে। তাইফা আমার আগে আসলো একটা রুমে। রুমটা ওরই। মেয়েদের রুম চেনার উপায়, মেকআপ বক্স থাকবে, মেহেদির কাগজ থাকবে, একটা মেয়েলি মেয়েলি ভাব থাকবে রুমে, টেডি পুতুল থাকবে, গোছানো থাকবে। রুমের ভাবসাব দেখে এটাই মনে হলো। কিন্তু তাইফাকে যে আজ বেশি সুন্দরী লাগছে, সেটা দেখেই তো আমি ফিদা। তাইফার প্রতি আকর্ষণের প্রধান কারণ যেটাই থাকুক, এখন তাকে আমি ভালোবাসি। আর সে হয়তো ভালোবাসা দূরে থাক, পছন্দও করে না আমাকে। সে ব্যালকনিতে যেয়ে দাঁড়ালো। বিছানার ওপর টেডি দেখে না হেসে পারলাম না। র্যাবের অফিসার, অথচ টেডি বিয়ার নিয়ে ঘুমাই। হাস্যকর ভাই। আমি বিছানা থেকে টেডি কোলে নিয়ে দুহাত দিয়ে জড়িয়ে ধরে তাইফার পাশে এসে দাঁড়ালাম। আমার টেডি নিয়ে আসলেন কেন? রাগ কইরেন না। আসলে আমি জানি আপনি আমাকে পছন্দ করবেন না। বিয়ে তো 500 বছর পরের ব্যাপার। আপনাকে জড়িয়ে ধরার ইচ্ছা ছিল, সেটাও পারবো না। তাই আপনার টেডিকে জড়িয়ে ধরে দেখছি আপনি ফিলিংস আসে কি না। আপনি জানেন আপনি একটা আসলেই পাগল। পাগল। শুধু একটা মন নামক পাগলা গারদের অভাবে আমার সঠিক জায়গাতে যাওয়া হচ্ছে না। দিন, টেডিটা আমাকে দিন। ওহ, এটাও কেড়ে নেবেন? ওকে। এটা আপনার প্রয়োজন নেই, কারণ টেডির মালিকটাকেই আপনি পাবেন। ওহ, কি কি যেন বললেন আস্তে করে? কিছু না। আমি মুচকি হাসলাম। তাইফা আমাকে পছন্দ নয়, বরং কিছুটা হলেও ভালোবাসতে শুরু করেছে। আমি তাইফার দিকে না তাকিয়ে বললাম, তোমাকে চেয়েছিলাম আমি সাদা মেঘের ভেসে, যেন প্রবাহমান ভালোবাসার এক ফালি সুলাভ আমার জন্য থাকবে। আমার মনের আকাশে তুমি সাদা মেঘ হয়ে এলে না, কালো মেঘের বিলাসিতা নিয়ে আসলে, বিষাদের বৃষ্টি ছড়িয়ে বাতাসের সাথে পালিয়ে গেলে। তোমাকে খুঁজেছিলাম বিকেলের লাল সূর্যের ওই গোধূলি লগ্নে। তুমি এলে না। লগ্ন পেরিয়ে রাতের নিকষতা তোমাকে বহুদূরে নিয়ে চলে যায়। তুমি যে অন্ধকারে মিলিয়ে গেলে। লাল সূর্যের আলোয় শাড়ি পরা তুমিটাকে খুঁজেছিলাম, এলে না। বাহুডোরে তোমাকে পেলাম না। তোমাকে চেয়েছিলাম জোনাক পোকার দলে। আমার মনের প্রকৃতিতে
আমাবস্যায় তোমার নামে ভালোবাসার আলো ছড়াক। তুমি এলে না। ঝিঝি পোকার বিকট শব্দে আমি নিজেই হারিয়ে গেলাম। অহেতু জোনাক পোকার দল আমাকে ডাকেনি। আমি ক্লান্ত, আমি ক্ষান্ত। ছুটেছি দিক বেদিক বহুদূর, তোমার বুকে আষ্টে পৃষ্ঠে থাকবো বলে। আমি পথিক নয়তো মুসাফির হয়ে ছুটেছি এ প্রান্ত থেকে ও প্রান্ত, শুধু তোমার কোলে ভালোবাসার পরশে ঘুমাবো বলে। আমি নিখোঁজ, আমি অবশ হয়ে দিশেহারা হয়েছি। ছুটেছি তোমার স্পর্শে নিজের শক্তি খুঁজে পাবো বলে। আমি উদ্ভট, আমি পাগলাটে, আমার খোলা পিঠে তোমার নাকের স্পর্শ খুঁজেছি। তোমাকে কাছে পাবার বাসনা যে বিশাল, হয়তো পৃথিবীর সমান। তোমাকে কাছে পাবার আক্ষেপণা যে আমার বহু পুরনো, হয়তো 100 বছর অপেক্ষার সমান। তুমি এলে না, এলে না এই ভালোবাসার পথিকের কাছে। তুমি বড়ই হিংসুটে, শুধু আমি বদ্ধ পাগল। সারা জীবন থাকবে কি এইরকম পাগল হয়ে? তবে মাঝরাতে গাড়ির স্পিড তুলে একটু বেশি পাগলামো করব। না না, জোরে গাড়ি চালাতে নেই। সেদিন যদি ভদ্রলোকের মতো পোশাক না পরে আসতেন তাহলে থানায় নিয়ে আসতাম। বুঝলাম। তাহলে বলি, আপনি রাজি? এখনো প্রশ্ন করছেন আমি রাজি কিনা? গাধা! আর কত কি যে হতে হবে আমার? গাধা, পাগল, উন্মাদ, মানসিক রোগী, বেয়াদব, সব কিছু। আমি মুচকি হাসলাম। যাই, সবাইকে তাহলে বলি তাইফা আমার। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।